100 প্রার্থী দিয়ে স্থানীয় সরকার নির্বাচনের দিনক্ষণ দাবি এনসিপির। জোটবদ্ধ কিনা সিদ্ধান্ত হয়নি, প্রশাসকদের ভোটে দাঁড়ানোয় আপত্তি। বিএনপি তো গণতন্ত্রের কথা বলে বলে বিগত 18 বছর 17 বছর রাজনীতি করতে আমরা দেখেছি, কিন্তু তারেক রহমান ক্ষমতায় বসেই গণতন্ত্রের গলা টিপে হত্যা করছেন। আর কোনো ফ্যাসিবাদ স্বৈরাচার যেন পুলিশ সদস্যদেরকে দেশ এবং জনগণের স্বাধীনতার বিরুদ্ধে ব্যবহার করতে সক্ষম না হয়, আজ আমরা আবারও নতুন শপথে অঙ্গীকারবদ্ধ হই। পুলিশকে কেউ যেন জনগণের বিপক্ষে ব্যবহার করতে না পারে সতর্ক করলেন প্রধানমন্ত্রী। দায়িত্ব পালনে আরও মানবিক হওয়ার আহ্বান। জুলাই হত্যায় তাপস নানকের বিচার শুরু, 2 মামলায় আসাদুজ্জামান নূরকে জামিন। আইভীর মুক্তিতে বাধা দেখছেন না আইনজীবী। গাজীপুরে এবার চোর সন্দেহে 3 জনকে পিটিয়ে হত্যা, ট্রাকে আগুন। কাপাসিয়ায় হত্যা করা মা ও শিশুসহ 5 জনের গোপালগঞ্জে দাফন। ফতুল্লায় গ্যাস লিকেজে দগ্ধ 5 জনের অবস্থাই গুরুতর, পুড়ে গেছে শ্বাসনালী। সর্বোচ্চ চিকিৎসার আশ্বাস দিয়ে সচেতনতায় জোর স্বাস্থ্যমন্ত্রীর। অ্যাভেলেবল যত রকম ভালো ট্রিটমেন্ট আছে সকল ট্রিটমেন্ট দেওয়া হবে, যে আর্থিক ব্যবস্থা করা হবে, আমাদের চেষ্টার কোনো ত্রুটি থাকবে না। ஜோசப் விஜய் எனும் நான் இந்திய அரசியல் அமைப்பின்பால் உண்மையான நம்பிக்கையும் மாறா பற்றும் கொண்டிருப்பேன் என்றும்। তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী হয়ে বিনামূল্যে 200 ইউনিট বিদ্যুৎ দেওয়ার ঘোষণা থালাপতি বিজয়ের। নারীর সুরক্ষায় গঠন হচ্ছে বিশেষ বাহিনী। শুভেচ্ছা স্টার নিউজ প্রাইমে, সঙ্গে আছি আমি শায়লা রহমান ইমা। শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। স্থানীয় সরকার নির্বাচনের 100 প্রার্থীর নাম ঘোষণা করে দ্রুত ভোটের দিনক্ষণ চেয়েছে এনসিপি। জনপ্রতিনিধির জায়গায় প্রশাসক বসিয়ে গণতন্ত্রকে হত্যা করা হয়েছে বলে অভিযোগ তাদের। এছাড়া ফ্যাসিবাদে জড়িত নন এমন ব্যক্তি এনসিপি থেকে ভোট করতে পারবেন বলেও জানানো হয়েছে। স্থানীয় নির্বাচনে সবার আগে প্রার্থী দেওয়া শুরু করল জাতীয় নাগরিক পার্টি এনসিপি। সমর্থিত উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী এবং পৌরসভা। রোববার বাংলা মোটরে 8 বিভাগের 50 উপজেলা ও 50 পৌরসভার মেয়র সহ 100 প্রার্থীর নাম ঘোষণা করতেই এই জরুরি সংবাদ সম্মেলন। চেয়ারম্যান পদপ্রার্থী এবং পৌরসভা মেয়র পদপ্রার্থী প্রাথমিকভাবে আমরা ঘোষণা করছি। এ সময় স্থানীয় নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান সার্জিস আলম বলেন, ফ্যাসিবাদের সঙ্গে সম্পর্ক নেই এমন ব্যক্তিরা এনসিপির হয়ে স্থানীয় নির্বাচন করতে পারবে। যারা মানুষের উপরে কখনোই নিপীড়নের সাথে সম্পৃক্ত ছিল না, যাদের সাথে ফ্যাসিস্টদের সরাসরি সম্পৃক্ততা বা তাদের ফৌজদারি অপরাধের সম্পৃক্ততা ছিল না, তারা অন্য যে কোনো রাজনৈতিক দলেরই হোক না কেন, তারা এনসিপির প্রার্থী হওয়ার জন্য আবেদন করতে পারবে। এখনো স্থানীয় সরকার নির্বাচনের রূপরেখা না দেওয়ায় সরকারের সমালোচনা করেন দলের আরেক নেতা আসিফ মাহমুদ সজীব ভুইয়া। বলেন, জনপ্রতিনিধির জায়গায় প্রশাসক বসিয়ে গণতন্ত্রকে গলা টিপে হত্যা করা হয়েছে। বিএনপি তো গণতন্ত্রের কথা বলে বলে বিগত 18 বছর 17 বছর রাজনীতি করতে আমরা দেখেছি, কিন্তু তারেক রহমান ক্ষমতায় বসেই গণতন্ত্রের গলা টিপে হত্যা করছেন। আমরা এর আগেও নির্বাচনের নিরপেক্ষতার স্বার্থে আমরা দাবি জানিয়েছি যে প্রশাসক যারা নিয়োজিত হয়েছেন তারা সেই সিটে বসে, প্রশাসকের চেয়ারে বসে নির্বাচন করতে পারবেন না। তারা যদি নির্বাচনে অংশগ্রহণ করেন তাহলে এটা নির্বাচনটা একদম স্টার্টিং থেকেই বিতর্কিত এবং একপাক্ষিক, এবং নির্বাচনে কোনো ধরনের লেভেল প্লেইং ফিল্ড থাকবে না। স্থানীয় সরকার নির্বাচন জোটবদ্ধ কিনা সিদ্ধান্ত এখনো হয়নি জানিয়ে ভোটে গেলেও 11 দলীয় ঐক্যে কোনো প্রভাব পড়বে না বলেও জানানো হয় এই সংবাদ সম্মেলনে। যদি জোটগতভাবে হয় সেটা নির্বাচনের পূর্বে একটা আলোচনার বিষয় এবং সেই অনুযায়ী সেটা সিদ্ধান্ত হবে। কিন্তু মাজহারুল ইসলাম, স্টার নিউজ, ঢাকা। পুলিশ বাহিনীকে যাতে আর কোনো স্বৈরাচার ব্যবহার করতে না পারে সেই শপথ নেওয়ার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী। রাজারবাগে পুলিশ সপ্তাহের উদ্বোধন করে এই আহ্বান জানান তিনি। এ সময় দায়িত্ব পালনের ক্ষেত্রে পুলিশকে আরও মানবিক হওয়ার পরামর্শ দিয়েছেন সরকার প্রধান।
নিরাপত্তার সেই পোশাক, সাহসের সেই দৃপ্ত পদচারণা আর জনগণের নিরাপদ আগামী গড়ার অঙ্গীকার। রাজারবাগে আজ শুধু একটি আনুষ্ঠানিকতার পর্দা ওঠেনি। এই পুলিশ লাইন্স পরিণত হয়েছে গৌরব, শৃঙ্খলা, আত্মত্যাগ আর মানবিকতার এক অনন্য মঞ্চে। বাংলাদেশ পুলিশের সবচেয়ে বড় বার্ষিক আয়োজন পুলিশ সপ্তাহ 2026-এর উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। পরিদর্শন করেন বার্ষিক প্যারেড, গ্রহণ করেন সালাম। প্রতিটি ছন্দ, কুচকাওয়াজের প্রতিটি ধ্বনি যেন জানান দিল বাংলাদেশ পুলিশের শৃঙ্খলার। অপরাধ দমন থেকে মানবিক সহায়তা, রাষ্ট্রের প্রতিটি ক্রান্তিলগ্নে পুলিশকে আরও জনমুখী হওয়ার আহ্বান জানান প্রধানমন্ত্রী। এই বাংলাদেশে আর কোনো ফ্যাসিবাদ স্বৈরাচার যেন পুলিশ সদস্যদেরকে দেশ এবং জনগণের স্বাধীনতার বিরুদ্ধে ব্যবহার করতে সক্ষম না হয়। স্বাধীনতার প্রথম প্রহরেই পুলিশের রক্তে রঞ্জিত এই মাটিতে দাঁড়িয়ে আসুন আজ আমরা আবারও নতুন শপথে অঙ্গীকারবদ্ধ হই। পুলিশকে শুধু আইন প্রয়োগকারী বাহিনী হিসেবে নয়, সততা, পেশাদারিত্বে জনগণের হৃদয় প্রতিষ্ঠান হিসেবে গড়ে তুলতে দিক নির্দেশনাও দেন প্রধানমন্ত্রী। দেশের জনগণের সঙ্গেও পুলিশের মানবিক আচরণ প্রত্যাশিত। আপনারা জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে সাধ্য এবং সামর্থ্যের সবটুকু দিয়ে চেষ্টা করবেন, এটি আপনাদের কাছে বর্তমান সরকারের প্রত্যাশা। পরে প্যারেড কমান্ডারদের সঙ্গে পরিচিতি পর্বে অংশ নেন তিনি। দায়িত্বের এই পোশাকের ভাজে ভাজে লুকিয়ে আছে আত্মত্যাগ, মানবিকতা আর দেশমাতৃকার প্রতি নিরলস ভালোবাসা। বাংলাদেশের প্রতিটি সংকট মুহূর্তে, প্রতিটি আশার প্রহরে শুধু আইনশৃঙ্খলার রক্ষক নয়, বরং বাংলাদেশ পুলিশ হয়ে উঠতে চায় আস্থা, মানবিকতা আর নিরাপদ স্বপ্নের এক বিশ্বস্ত ঠিকানা হিসেবে। পরে পুলিশ লাইন্স অডিটোরিয়ামে কল্যাণ প্যারেডে অংশ নেন সরকার প্রধান। বলেন, পুলিশ কোনো দলের নয়, তাই কোনো নিরপরাধ যেন হয়রানির শিকার না হয় সেদিকে সতর্ক থাকারও তাগিদ দেন তিনি। আমার বক্তব্য স্পষ্ট, পুলিশ প্রশাসন কোনো দলের নয়। বিধিবদ্ধ আইন অনুযায়ী পুলিশ প্রশাসন পরিচালিত হবে। কোনো নিরপরাধ মানুষ যেন হয়রানির শিকার না হন তা নিশ্চিত করা অবশ্যই আপনাদের দায়িত্ব। জাকারিয়া আহমেদ, স্টার নিউজ, ঢাকা। বিগত দিনে দুর্বৃত্তের সংস্কৃতি তৈরি হয়েছিল, যেখানে শিক্ষা নিয়ে আলোচনার সুযোগ ছিল না বলে অভিযোগ করেছেন তথ্যমন্ত্রী জহিরুদ্দিন স্বপন। সকালে রাজধানীর সোভানবাগে বাংলাদেশ ছাত্র কল্যাণ ট্রাস্টের সেমিনারে একথা জানান তিনি। তথ্যমন্ত্রী আরও বলেন, নৈতিক সংকটের কারণে জাতি হিসেবে পিছিয়ে যাচ্ছে বাঙালিরা। একটি উন্নত সমাজ গঠনের জন্য মৌলিক নীতিমালা থাকা জরুরি, যা তৈরি করা রাষ্ট্রের জন্য বড় চ্যালেঞ্জ। এছাড়াও বর্তমান সময়ে গণমাধ্যম জগতে বড় প্ল্যাটফর্ম হলো সোশ্যাল মিডিয়া, তবে সেখানেও কাজ করার কোনো বিধান নেই। এসব সমস্যা সমাধানে কাজ করছে সরকার। এর আগে প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী নুরুল হক বলেছেন, জনগণের মানবিক অবস্থার পরিবর্তন না হলে দেশ এগিয়ে যেতে পারে না। মাননীয় প্রধানমন্ত্রী যতবারই কথা বলেছেন, প্রতিবারই বলেছেন যে তরুণদের মূল্যবোধ তৈরি করতে সহযোগিতা করতে পারে এমন ধরনের কন্টেন্টগুলিকে যেন আমরা আমাদের সম্প্রচার মাধ্যমে সামনে আনার চেষ্টা করি। সেটাকে আমরা কীভাবে করতে পারি, এই চ্যালেঞ্জটা একটা সোশ্যাল চ্যালেঞ্জ, এই চ্যালেঞ্জটা একটা রাষ্ট্রীয় চ্যালেঞ্জ। আজকে পাঠ্যপুস্তকের যে গল্প, যে চরিত্র, এগুলোর যে গত 17 বছরে পরিবর্তন হয়েছে, সেক্ষেত্রে আমি মনে করি আমার কিছু কিছু কবিতা, কিছু কিছু গল্প যে তরুণদেরকে এনকারেজ করতে। সরকার সামাজিক নিরাপত্তা খাতের উন্নয়নকে সর্বাধিক গুরুত্ব দিচ্ছে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেছেন, অতীতে অলিগার্ক ও পৃষ্ঠপোষকতার অর্থনীতির কারণে সাধারণ মানুষ অর্থনীতির সুফল থেকে বঞ্চিত হয়েছে। রাজধানীতে PKSF এর এক অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। গেল ফেব্রুয়ারিতে সরকার গঠনের পর নির্বাচনী ইশতেহারে দেয়া প্রতিশ্রুতি বাস্তবায়নে কাজ করে যাচ্ছে সরকার, যেখানে সবচেয়ে বেশি প্রাধান্য পাচ্ছে সামাজিক নিরাপত্তা ও পিছিয়ে থাকা জনগোষ্ঠীকে অর্থনৈতিক কর্মকাণ্ডে যুক্ত করা।
এমন উদ্যোগকে এগিয়ে নিতে বিশ্বব্যাংক ও পল্লী কর্মসহায়ক ফাউন্ডেশন PKSF এর যৌথ অর্থায়নে বাস্তবায়িত দক্ষতা উন্নয়ন প্রকল্প রেইজ, যার আওতায় দ্বিতীয় পর্যায়ে আরও 2 লাখ তরুণ ও ক্ষুদ্র উদ্যোক্তাকে দেয়া হবে প্রশিক্ষণ এবং আর্থিক সহায়তা। 2030 সালের মধ্যে প্রকল্পের আওতায় সরাসরি উপকৃত হবেন 4,23,100 জন। এছাড়া কর্মসংস্থান বাড়াতে 1,600 নারীকে দেয়া হবে হোম বেসড চাইল্ড কেয়ার প্রশিক্ষণ। সকলকে ইনভলভ করতে হবে, সকলকে এটার সুযোগ, এটার সুফল পেতে হবে। রোববার আগারগাঁওয়ে এই প্রকল্পের উদ্বোধনীতে অর্থমন্ত্রী বলেন, সরকার সামাজিক নিরাপত্তা উন্নয়নকে সর্বাধিক গুরুত্ব দিচ্ছে, যা আগামী বাজেটেও প্রাধান্য পাবে। আমাদের কতগুলো বেঞ্চমার্ক আমরা সৃষ্টি করছি, মানদণ্ড। একটা হচ্ছে যে কোনো প্রজেক্ট করতে গেলে এটা ভ্যালিউ আছে কিনা, দ্য প্রজেক্ট হ্যাজ দ্য ভ্যালিউ। তারপর হচ্ছে এটার রিটার্ন অন ইনভেস্টমেন্টটা কি, whether it has return on investment for the money you spend. Third হচ্ছে, is it creating any job? Job creation আছে কিনা। Fourth হচ্ছে environmental consideration, because আমরা ছোট দেশ, আমাদের জন্য এনভায়রনমেন্ট অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ সময় তিনি বলেন, অতীতে অলিগার্কিক ও পৃষ্ঠপোষকতার অর্থনীতির কারণে সাধারণ মানুষ অর্থনীতির সুফল থেকে বঞ্চিত হয়েছে। তবে বর্তমান সরকার সাধারণ মানুষের অর্থনৈতিক অংশগ্রহণ বাড়াতে কাজ করছে। বিগত দিনের বিভিন্ন অলিগার্কিক এবং পৃষ্ঠপোষকতার অর্থনীতির কারণে সাধারণ মানুষ দেশের অর্থনীতিতে অংশগ্রহণ থেকে বাইরে থেকে গেছে। বাংলাদেশের প্রত্যেকটি নাগরিকের বাংলাদেশের অর্থনীতিতে অংশগ্রহণ করার একটা অধিকার আছে, তারা যাতে পার্টিসিপেট করতে পারে। হস্তশিল্প ও ক্ষুদ্র উদ্যোক্তাদের এগিয়ে নিতে সরকারের সব ধরনের সহযোগিতা নিশ্চিত করার পরিকল্পনা রয়েছে বলে জানান তিনি। মুন্নাফ রশিদ, স্টার নিউজ, ঢাকা। জুলাই আন্দোলনে মোহাম্মদপুরে 9 জনকে হত্যার মামলায় সাবেক মন্ত্রী জাহাঙ্গীর কবির নানক এবং সাবেক মেয়র শেখ ফজলে নূর তাপস সহ 28 জনের বিরুদ্ধে বিচার শুরুর আদেশ দিয়েছেন ট্রাইব্যুনাল। একই সাথে সূচনা বক্তব্য এবং সাক্ষ্য গ্রহণের দিন ধার্য করা হয়েছে 8 জুন। 24 জুলাইয়ে আন্দোলন দমনে রাজধানীর মোহাম্মদপুর ও আশপাশের এলাকায় বেপরোয়া ছিল আইনশৃঙ্খলা বাহিনী। 18 ও 19 জুলাই নির্বিচারে চালানো গুলিতে মাহমুদুর রহমান সৈকত সহ ঝরে যায় 9টি তাজা প্রাণ। সেই হত্যাকাণ্ডের দায়ে সাবেক মন্ত্রী জাহাঙ্গীর কবির নানক, ঢাকা সিটি কর্পোরেশনের সাবেক মেয়র শেখ ফজলে নূর তাপস সহ 28 জনের বিরুদ্ধে মামলা শুরু হয় ট্রাইব্যুনালে। রোববার সেই মামলার বিচার শুরুর আদেশ দিল ট্রাইব্যুনাল। এইটাতে আমাদের সুপিরিয়র কমন রেসপন্সিবিলিটি আমরা পেয়েছি, আমরা ইন্ডিভিজুয়াল রেসপন্সিবিলিটি পেয়েছি, আমরা টার্গেটেড কিলিংয়ের অফেন্স পেয়েছি, এবং সেখানে সর্বোপরি আমরা যে বিষয়টা আমরা দেখতে পেয়েছি সেখানে হচ্ছে যে এইটার দায় এই আসামিদেরকে অবশ্যই বহন করতে হবে। এ মামলায় তাপস, নানক সহ পলাতক আসামিদের তালিকায় রয়েছেন টিভির সাবেক প্রধান হারুনর রশিদ, সাবেক ডিএমপি কমিশনার হাবিবুর রহমান এবং সাবেক যুগ্ম কমিশনার বিপ্লব কুমার সরকার সহ পুলিশের বেশ কয়েকজন ঊর্ধ্বতন কর্মকর্তা। আর নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের মোহাম্মদপুর থানার সভাপতি নাইমুল হাসান রাসেল সহ 4 নেতাকর্মী এই মামলায় গ্রেপ্তার হয়ে কারাগারে আছেন। মানবতা বিরোধী যেসব অপরাধ ঘটনা ঘটেছে এগুলোর নেপথ্য মূল মহানায়ক তো ছিলেন তিনি। তো সেই কারণে আমরা জিজ্ঞাসাবাদ করেছি, যা তথ্য পেয়েছি আরও হয়তো তথ্য পাওয়া যাবে, এবং যে কথাগুলো তিনি আমাদেরকে বলেছেন সেগুলো আমরা যাচাই বাছাই করছি। যদি প্রয়োজন হয় তাকে আবার সেফ হোমে নিয়ে আমরা জিজ্ঞাসাবাদ করব। এদিকে জুলাই আন্দোলনে উত্তরা হত্যাকাণ্ডের তদন্ত প্রতিবেদন 30 জুন ও ফেনীতে হত্যাকাণ্ডের তদন্ত প্রতিবেদন 21 জুলাই দাখিলের নির্দেশ দিয়েছেন ট্রাইব্যুনাল। শামীম বিশ্বাস, স্টার নিউজ, ঢাকা। হত্যাসহ নানা অভিযোগের 10 মামলায় নারায়ণগঞ্জের সাবেক মেয়র সেলিনা হায়াৎ আইভীর জামিন বহাল রেখেছেন আপিল বিভাগ। এতে তার মুক্তি পেতে আর কোনো বাধা নেই বলে জানিয়েছেন তার আইনজীবী। দুপুরে হাইকোর্টের আদেশের বিরুদ্ধে করা রাষ্ট্রপক্ষের আবেদন খারিজ করে এই আদেশ দেন প্রধান বিচারপতির নেতৃত্বাধীন আপিল বিভাগ। এদিকে রাজধানীর মিরপুর এবং রমনা থানার জুলাই হত্যার 2 মামলায় জামিন পেয়েছেন সাবেক সংস্কৃতি মন্ত্রী আসাদুজ্জামান নূর। বিচারপতি KM জাহিদ সারওয়ার, কাজল এবং শেখ আবু তাহেরের হাইকোর্ট বেঞ্চ তাকে জামিন দেন। অন্যদিকে চট্টগ্রামে আইনজীবী আলিফ হত্যা মামলায় ইসকন নেতা চিন্ময় দাসকে জামিন দেননি হাইকোর্ট। তার বিরুদ্ধে চলা অন্য 4টি মামলার জামিন প্রশ্নে আদেশ আসবে সোমবার। চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর আজকে 5টি মামলার আমাদের জাজমেন্টের জন্য ছিল, ওনার নাম এজাহারে ছিল না।
আর উনি যখন পুলিশ কাস্টডিতে ছিল তখন এই হত্যাকাণ্ডের ঘটনাটা, এবং উনি কোনো ক্রমে একজন সাধু মানুষ, একজন বৈষ্ণব, উনি কোনো ক্রমে এই হত্যাকাণ্ডের সাথে বা কোনো রকমের হত্যাকাণ্ডের সাথে ওইটা ওনার নেচারের সাথে যায় না। জামিন দেওয়ার মতো অনেক ইনগ্রেডিয়েন্টস ছিল এবং আমি মনে করি এটা উনি জামিন পাওয়ার অধিকারী। গাজীপুরের কালিয়াকৈরে চোর সন্দেহে গণপিটুনিতে মারা গেছেন ৩ জন। তাদের ব্যবহৃত পিকআপ ভ্যানে আগুন দিয়েছে বিক্ষুব্ধ জনতা। এদিকে কাপাসিয়ায় হত্যাকাণ্ডের শিকার ৫ জনের দাফন হয়েছে গোপালগঞ্জে। গাজীপুরের কালিয়াকৈরের বাগচালা এলাকার আবু বকর সিদ্দিকের বাড়ি। স্থানীয়দের অভিযোগ, গত রাতে তার গোয়ালঘরে হানা দেয় সংঘবদ্ধ চোরচক্র। বিষয়টি টের পেয়ে চিৎকার দিলে প্রতিবেশীরা চক্রের সদস্যদের ধাওয়া করে। কয়েকজন পালিয়ে গেলেও একটি পিকআপ ভ্যান সহ আটক হন ৩ জন। গরুচোর সন্দেহে বেধড়ক মারধর করা হয় তাদের। আগুন দেয়া হয় পিকআপ ভ্যানে। খবর পেয়ে ঘটনাস্থলে হাজির হয় কালিয়াকৈর থানা পুলিশ। আহতদের উদ্ধার করে তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথেই মৃত্যু হয় একজনের। বাকি 2 জন মারা যান হাসপাতালেই। তাদের যে সিডিএস পড়াশোনা দেখা যায় যে তারা আন্তঃজেলা চোর এবং ডাকাত দলের সক্রিয় সদস্য। তারা দীর্ঘদিন যাবৎ এই আমাদের গাজীপুর বিভিন্ন এলাকা হইতে তারা কৃষকের গরু চুরি করে নিয়ে বিক্রি করিতেছে। এদিকে গাজীপুরের কাপাসিয়ায় হত্যাকাণ্ডের শিকার একই পরিবারের 5 সদস্যের মরদেহ ভোরে পৌঁছায় গোপালগঞ্জে। এ সময় স্বজন ও প্রতিবেশীদের আহাজারিতে ভারী হয়ে ওঠে চারপাশ। সকাল 11টার দিকে সদর উপজেলার পাইককান্দি মাদ্রাসা মাঠে অনুষ্ঠিত হয় জানাজা। পরে উত্তর চরপাড়া কবরস্থানে তাদের দাফন করা হয়। নৃশংস এই হত্যাকাণ্ডের ঘটনায় নিহত শারমিনের বাবা কাপাসিয়া থানায় মামলা করেছেন। এতে অভিযুক্ত ফোরকান ছাড়াও অজ্ঞাত আরও 4 থেকে 5 জনকে আসামি করা হয়েছে। ডেস্ক রিপোর্ট, স্টার নিউজ। ফতুল্লায় গ্যাস লিকেজের আগুনে দগ্ধ 5 জনের অবস্থা সংকটাপন্ন। তাদের শ্বাসনালী পড়ে গেছে। জাতীয় বার্ন এবং প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে দগ্ধদের দেখতে গিয়ে সর্বোচ্চ চিকিৎসা এবং সহযোগিতার আশ্বাস দিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী। ভোরের নীরবতা ভেঙে মুহূর্তেই আগুনের লেলিহান শিখা ছড়িয়ে পড়ে। পুড়ে যায় একটি পরিবারের স্বপ্ন। স্বজনদের ধারণা, রান্নাঘরে গ্যাস লিকেজ থেকেই আগুনের সূত্রপাত। পরিবারের 5 জনই দগ্ধ হন। পরে প্রতিবেশীরা ছুটে এসে তাদের উদ্ধার করে দ্রুত জাতীয় বার্ন ইনস্টিটিউটে নিয়ে যান। গ্যাসে আগুন লাগে সব পুড়ে গেছে বাবা গো। আমার মায়ের জামাই, মায়ের নাতি সব পুড়ে গেছে বাবা গো। কেউ দেখবে এমনও কেউ নাই বাবা গো। যখন আগুন লাগছে স্যার রুমে তো থাই ছুঁই দেওয়া, গেট মেট লাগাই না। পরে যখন আগুন যখন দেখছে আমার নাতি জামাই বাড়ি যেত না, পরে ভিতরে ভাই শিখ করে দিয়েছে। শিখে দেওয়ার পরে আশেপাশে আর বাড়িঘর আছে না, তারা এই গেট মেট ভাঙিয়ে চুরে পরে হ্যাঁ বাইর করছে। চিকিৎসকরা জানিয়েছেন দগ্ধদের শরীরের বড় একটি অংশ ও শ্বাসনালী পুড়ে গেছে। সবচেয়ে বেশি দগ্ধ হয়েছেন পরিবারের কর্তা কালাম মিয়া। তার শরীরের 95% পুড়ে গেছে। বাকিদের অবস্থাও আশঙ্কাজনক। 5 জন রোগীরই আসলে শরীরের অধিকাংশ জায়গা পুড়ে গিয়েছে এবং সবারই মেজর বার্ন। তো আমরা সকলকেই ভর্তি রেখেছি। একে তো মেজর বার্ন প্লাস শ্বাসনালীও পুড়েছে, যার জন্য আমরা সকলকেই আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসা চলমান রেখেছি। এদিকে আহতদের দেখতে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে যান স্বাস্থ্যমন্ত্রী সরদার মোহাম্মদ শাখাওয়াত হোসেন বকুল। এ সময় দগ্ধ পরিবারের খোঁজখবর নেন এবং বার্ন ইনস্টিটিউটের সর্বোচ্চ চিকিৎসা ও অর্থনৈতিক সহযোগিতা করার আশ্বাস দেন। চেষ্টা করা হবে আপ্রাণ, অ্যাভেলেবল যত রকম ভালো ট্রিটমেন্ট আছে সকল ট্রিটমেন্ট দেওয়া হবে। আর্থিক যদি কোনো রকম প্রয়োজনীয়তা পড়ে আমরা সরকারের পক্ষ থেকে, আমি একটু আধা ঘন্টা আগে শুনেই ছুটে এসেছি যে আর্থিক ব্যবস্থা করা হবে। আমাদের চেষ্টার কোনো ত্রুটি থাকবে না। সচেতনতার অভাব আর ঝুঁকিপূর্ণ গ্যাস সংযোগের কারণেই এমন দুর্ঘটনা বারবার ঘটছে। তাই সচেতনতা বৃদ্ধি করার আহ্বানও জানান স্বাস্থ্যমন্ত্রী। অ্যাওয়ারনেস বৃদ্ধি করা ছাড়া এটা তো আমাদের সরকারের পক্ষ থেকে আগুন বন্ধ করার কোনো উপায় হাতে নাই। আহমেদ রবি, স্টার নিউজ, ঢাকা। মা একটি ছোট্ট শব্দ, অথচ পুরো পৃথিবীর সবচেয়ে বড় আশ্রয়। যে মানুষটি নিজের সব সুখ বিসর্জন দিয়ে সন্তানের মুখে হাসি ফোটান,
যার ভালোবাসায় থাকে না কোনো রকম শর্ত, থাকে না ক্লান্তি। আজ মা দিবসে সেই মায়েদের গল্প নিয়ে দেখুন শামীম বিশ্বাসের রিপোর্ট। ক্যামেরায় ছিলেন নিয়াজ আজিজ দ্বীপ। আমার মা ছোটবেলা আমার থুয়ে গেছে গা, হারায় গেছে গা। হারায় যাওয়ার পরে আমি আমার মারে অনেক জায়গায় বিশ্রাইছি, মারে পাই নাই। তবু আজও পর্যন্ত আমার মারে আমি খুঁজি, মারে পাই না। আমার মসজিদ মা, মদিনা মা, জগৎ বাড়ির একজনাই, ত্রিভুবনে জনমের শোধ মায় আমার একটাই। মা পৃথিবীর সবচেয়ে ক্ষুদ্র উচ্চারণ, বিশাল আশ্রয়, স্নেহ, মমতা, নিরাপত্তা আর নিঃস্বার্থ ভালোবাসার একমাত্র সংজ্ঞা। নারী ছেঁড়া ধন একদিন বড় হয়, ডানা মেলে উড়ে যায় নিজের আকাশে। কিন্তু সময়ের প্রবাহে সব মায়ের স্বপ্ন কি সত্যিই ফিরে পায় সেই সন্তানের উষ্ণ ছায়া? আম্মু, তুমি বারবার কেন ফোন দিচ্ছ? আমি একটু ফ্রি হয়ে তোমাকে ফোন দিব। আচ্ছা, ঠিক আছে, রাখি। মায়েদের অবহেলা থাকে না, থাকে না কোনো অভিযোগ, থাকে না পাওয়া না পাওয়ার হিসেবের খাতা। নীরব ত্যাগই মায়ের একমাত্র ভাষা, একমাত্র পরিচয়। মা বাপ পুষি মানুষ করে নাই, দুঃখ কষ্ট করে নাই, এইটুকুন মা বাপের দরদ বেশি পোলাপানের ওপর। পোলাপান মা বাপক দরদ না করে, মায়ের দরদ আছে পোলাপানের ওপর। নগর জীবনের ব্যস্ততা আর দৌড়ঝাঁপে হারিয়ে গেছে সন্তানরা, তাই জাহানারা বেগমের ঠিকানা এখন কেয়ার সেন্টার। আর পারভিন বেগমদের কাছে মা দিবস পুড়িয়ে সন্তানের স্বপ্ন আলোকিত করার নামে মা। মা দিবসের সকল মায়ের প্রতি জানায় গভীর শ্রদ্ধা আর অফুরন্ত ভালোবাসা। শামীম বিশ্বাস, স্টার নিউজ, ঢাকা। দেখছেন স্টার নিউজ প্রাইম, ফিরছি একটু পরেই। দেখছেন স্টার নিউজ প্রাইম। হামের উপসর্গে সিলেট, কক্সবাজার এবং বরিশালে 5 জনের মৃত্যু হয়েছে। গত 24 ঘন্টায় চিকিৎসাধীন অবস্থায় মারা যান তারা। এর মধ্যে সিলেটে মারা গেছে 2 জন, কক্সবাজারে 2 জন এবং বরিশালে হামের উপসর্গে এক শিশুর মৃত্যু হয়েছে। হাসপাতালগুলোতে কমছে না রোগীর চাপ। চিকিৎসকরা জানিয়েছেন, হামের শিশু ছাড়াও সম্প্রতি বয়স্করাও আক্রান্ত হচ্ছেন। এজন্য সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলার পরামর্শ তাদের। আবারও বাড়ছে হামে আক্রান্ত শিশুদের সংখ্যা, থামছে না মৃত্যুও। টিকা কর্মসূচির শুরুর পর চিকিৎসক এবং জনস্বাস্থ্যবিদরা 3 সপ্তাহ পর আক্রান্তের সংখ্যা কমবে বলে জানালেও সেটা দৃশ্যমান হয়নি এখনও। হাসপাতালগুলোতে রোগীর চাপ বাড়লেও চিকিৎসার পর বেশিরভাগ শিশুই সুস্থ হয়ে উঠছেন।
এখনও প্রতিদিনই বাড়ছে হাম ও উপসর্গে আক্রান্তের সংখ্যা, থামছে না মৃত্যুর মিছিল। 2 মাসে প্রাণ গেছে 350-এর অধিক শিশুর, যার বেশিরভাগই নবজাতক। এই চিত্র রাজধানীর মহাখালী সংক্রমণ বেধি হাসপাতালের। রোগীর চাপ বাড়ায় ফ্লোরে চলছে চিকিৎসা। গত 24 ঘন্টায় এই হাসপাতালে হাম আক্রান্তে ভর্তি হয়েছে 19 জন শিশু। মোহাম্মদপুর যাওয়ার পর বলছে যে আপনি হাম হয়েছে, আপনি মহাখালী নিয়ে যান। এই জন্য এখানে নিয়ে আসি, এখন আলহামদুলিল্লাহ ভালো আছে। আমার বাচ্চারে ধরা পড়ছে বৃহস্পতিবার থেকে। আমি আরও 2 জায়গায় দেখাইছি, আমার ভর্তি দিয়েছিল, আমি ভর্তি হইতে পারিনি, কোথাও বেড পাই নাই। দ্বিতীয়বার শুক্রবারও এই জায়গায় ভর্তি দিয়েছিল, বেড পাই নাই। কালকে এই জায়গায় ভর্তি হয়েছে। আল্লাহ রসুলের দয়া এখন বাচ্চা সুস্থর দিকে আইছে। সালমা আক্তার থাকেন রাজধানীর মিরপুরে, কাজ করেন অন্যের বাসায়। ঠিকঠাক মতো নিতে পারেন না সন্তানের যত্ন। সন্তানের অসুখে কণ্ঠে তার চাপা কান্না। গরিব মানুষ, কাজ করে খাইতে হয়। পোলা মাইয়া তুই কাজ করে, যে পোলা পানে রাখে, একটু অসুস্থ হয়েছে আর কি, কষ্ট হয়েছে। এখন তো সব কাজ ছাইড়া দিছি, কাজ করার দরকার নেই। 1 সপ্তাহ ধরে না থাকতেছি, কিন্তু কাজের থেকে বেশি দেখা যাইতেছে না। সালমা আক্তারের মতো অন্যদেরও একই গল্প। চোখের সামনে সন্তানের এমন কষ্টে বাবা মায়ের মনেও বিষাদে ভরা। আমার অনেকটাই কষ্ট হইতেছে আমার নাতিটা অসুস্থর জন্য। আমি চাইতেছি আমার নাতিটা যেন তাড়াতাড়ি সুস্থ হয়। 1 মাস কমপক্ষে আপনারা সতর্ক থাকবেন। বাচ্চা বাইরে বেশি বার করে বলার কথা বলেছে, গরম জানি না থাকে এরকম পজিশনে রাখার কথা বলছে। ওনারা ওনাদের দিক থেকে যথেষ্ট চেষ্টা করে, ওনারা ভালোই সেবা দিচ্ছে। আমরা আছে, আমার বাচ্চা আগে থেকে আলহামদুলিল্লাহ ভালো আছে। 2 দিন আগেও মহাখালী সংক্রমক বেধি হাসপাতালের 5ম তলায় হাম ও হামের উপসর্গ নিয়ে ভর্তি ছিল 25 জন শিশু। 2 দিনের ব্যবধানে সেই সংখ্যা এখন দাঁড়িয়েছে 47 জনে। 25 শয্যার এই ওয়ার্ডে এখন রোগীর সংখ্যা প্রায় দ্বিগুণ। রোগীর সংখ্যা বাড়ায় চাপও বেড়েছে হাসপাতালটিতে। চিকিৎসকরা বলছেন, অপুষ্টিতে ভোগা শিশুরা বেশি আক্রান্ত হচ্ছে হামে। চলতি মাসের শেষের দিকে এই মাত্রা কমে আসবে বলেও জানান চিকিৎসকরা। জিসান আহমেদ, স্টার নিউজ, ঢাকা। হামের প্রকোপ বৃদ্ধির দায় আওয়ামী লীগ, অন্তর্বর্তী সরকার এবং বিএনপি সবাইকেই নিতে হবে বলে মনে করেন এনসিপি মুখপাত্র আসিফ মাহমুদ। এনসিপি কার্যালয়ে এক জরুরি সংবাদ সম্মেলনে তিনি এই অভিযোগ করেছেন। বলেছেন, জড়িতদের চিহ্নিত করে বিচারের মুখোমুখি করতে গভীর তদন্ত প্রয়োজন। যখন থেকে হামের টিকা দেয়া নিয়ে আসলে অনিয়মটা শুরু হয়, যখন থেকে এটার যে মনোযোগ সরকারের এবং স্বাস্থ্য অধিদপ্তর সহ সংশ্লিষ্টদের মনোযোগটা সরে যায়, তখন থেকেই যারা দায়িত্ব ছিল সবাইকে এই দায় নিতে হবে। এটা আওয়ামী লীগের সময় থেকে শুরু হয়েছে। আওয়ামী লীগ, অন্তর্বর্তীকালীন সরকারের সময় যারা দায়িত্বে ছিলেন তাদের, এবং বিএনপি সরকারের সময় যারা এখন দায়িত্বে আছেন সকলকে নিতে হবে। তবে আরও স্পেসিফিকলি আমার মনে হয় যে এটা নিয়ে তদন্ত করা প্রয়োজন। ডেঙ্গু নির্মূলে এবার অভিনব এক পথ বের করেছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন। আগামী 20 দিন রাজধানীর 100টি স্পটে সচেতনতা তৈরিতে যাবে তাদের সঙ্গীত দল। অন্যদিকে 75 ওয়ার্ডে লার্ভা জরিপ শুরু করেছে দক্ষিণ সিটি। অভিযানের সময় কোথাও লার্ভা পেলে তাৎক্ষণিক ব্যবস্থার হুঁশিয়ারি দিয়েছেন প্রশাসক। মশা মারতে নানা তোড়জোড়ের পর এবার গানের আশ্রয় নিয়ে ঢাকা উত্তর সিটি। আগামী 20 দিনে ডেঙ্গু সচেতনতা তৈরিতে 100 স্পটে যাবে সঙ্গীত দল। এর উদ্বোধন করে বাসাবাড়ির আশপাশ পরিচ্ছন্নের পাশাপাশি সামাজিক যোগাযোগ মাধ্যমে সচেতনতামূলক কাজ ছড়িয়ে দেওয়ার আহ্বান জানান উত্তর সিটির প্রশাসক। এই বাউল সঙ্গীত আমি আনুষ্ঠানিকভাবে উদ্বোধন ঘোষণা করলাম। আগামী 20 দিন 100টি স্পটে 54টা ওয়ার্ডে তারা তাদের সঙ্গীতের মধ্য দিয়ে আমাদের প্রিয় ভালোবাসার জনগণকে আকৃষ্ট করার এবং তাদেরকে সচেতন করার জন্য তারা গান পরিবেশন করবেন। আপনাদের চোখে যখন এই গাড়ি, এই পরিবহনটি দৃষ্টিগোচর হবে, আপনারা পারলে তাদেরকে একটু সহযোগিতা করবেন। অন্যদিকে ডেঙ্গু চিকুনগুনিয়া রোধে 75টি ওয়ার্ডে লার্ভা জরিপ শুরু করেছে ঢাকা দক্ষিণ সিটি। এর উদ্বোধন করেছেন ডিএসসিসির প্রশাসক। 10 দিনের এই কর্মসূচিতে 2250টি বাড়িতে জরিপ চালানো হবে। কোথাও লার্ভা পাওয়া গেলে তাৎক্ষণিক ব্যবস্থা নেয়ার হুঁশিয়ারি উতার। জরিপ হবে, এই জরিপের উপর ভিত্তি করে আমরা অ্যাকশনে যাব। আমাদের টোটাল জায়গাগুলোকে আমরা পরিচ্ছন্ন করার চেষ্টা করছি, পরিষ্কার করার চেষ্টা করছি। কিছু কিছু জায়গায় আমরা বাগান করার জন্য চেষ্টা করব। কিছু কিছু জায়গায় যদি পার্কিং হওয়া সম্ভব হয় সেটা আমরা করব। অর্থাৎ কোনোভাবেই যাতে আবর্জনাগুলো সেখানে না ফেলতে পারে সেটা আমাদের দৃষ্টিতে এসেছে। এই ব্যাপারে আমরা অলরেডি
কার্যকর ব্যবস্থা গ্রহণ করছি। স্বাস্থ্য অধিদপ্তর ও সিটি কর্পোরেশনের এই যৌথ উদ্যোগে পরিচালিত এ কর্মসূচির মাধ্যমে ডেঙ্গু চিকুনগুনিয়ার প্রকোপ কমবে বলেও আশা তাদের। আক্তারুজ্জামান, স্টার নিউজ, ঢাকা। রাস্তায় আইন ভাঙলে সার্জেন্ট নয়, শাস্তি দেবে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এআই। মামলার চিঠি সোজা চলে যাবে বাড়িতে। এআই ক্যামেরার মাধ্যমে এমন ট্রাফিক মনিটরিং শুরু করেছে ডিএমপি। প্রাথমিকভাবে কয়েকটি পয়েন্টে শুরু হলেও শিগগিরই পুরো রাজধানীতে বসানো হবে এই ক্যামেরা। আরও জানাচ্ছেন নিবিড় সাহা। রাজধানীতে ট্রাফিক পুলিশের চোখ ফাঁকি দিয়ে হরহামেশাই এভাবে আইন ভাঙেন চালকরা। তবে এখন থেকে পুলিশের চোখ ফাঁকি দিতে পারলেও এআই ক্যামেরাকে ফাঁকি দেওয়া যাবে না। রাজধানীর জাহাঙ্গীর গেট, বিজয় সরণি, কারওয়ান বাজার ও বাংলা মোটর সহ বেশ কয়েকটি পয়েন্টে 2 ডজন এআই ক্যামেরা বসিয়েছে ডিএমপি। কয়েক ধাপে নতুন এই প্রযুক্তি কাজ করছে। আইন ভাঙার সঙ্গে সঙ্গে তা শনাক্ত করে ডিএমপি কন্ট্রোল সেন্টারে পাঠানো হচ্ছে ভিডিও। সেখান থেকে প্রসিকিউশন শাখায় অনুমোদনের পর দায়ের হচ্ছে মামলা। এটি ঢাকা মহানগর পুলিশের ট্রাফিক টেকনিক্যাল ইউনিট বা টিটিইউ। এআই থেকে ডিটেক্ট হওয়া আইন ভঙ্গকারী যানবাহনের ছবি ও ভিডিওগুলো এখানেই যাচাই বাছাই করা হয়। এরপর চলে যায় মামলার কার্যক্রমের জন্য। সড়কে সিগন্যাল অমান্য সহ আপাতত 5 ধরনের অপরাধ করলেই মামলা করছে এআই। ডাকযোগে যানবাহনের মালিকের ঠিকানায় পাঠানো হচ্ছে মামলার নোটিশ। ভায়োলেশন যে করছে গাড়িটা, সেই গাড়িটার তথ্যটা আমাদেরকে দেবে, বিশেষ করে যেটা আমরা বলছি লাইসেন্স প্লেট নাম্বার। একই সাথে থাকবে অল্প কিছু কয়েক সেকেন্ডের ভিডিও। ভেহিকেল ডিটেলস থেকে সংশ্লিষ্ট ভঙ্গকারী গাড়ির ওনার বা যাই হোক না কেন লাইসেন্সের তথ্য থেকে আমরা ব্যক্তিকে শনাক্ত করব এবং শনাক্ত করার পরে আমরা মামলার মাধ্যমে তার কাছে নোটিশ চলে যাবে। স্পিডে গাড়ি চালালেও লাইসেন্স প্লেটগুলো তারা শনাক্ত করতে পারে। তো আমরা এই ধরনের ক্যামেরাই ব্যবহার করছি। ডিএমপি জানায় পর্যায়ক্রমে ঢাকার 120টি পয়েন্টে বসানো হবে এআই ডিটেক্টেড ক্যামেরা। আর এই টোটাল সিস্টেমের ব্যাকএন্ডে আমাদের এটার যে প্রমাণ, সেই প্রমাণটা থেকে যাচ্ছে, প্রুফ। কারণ আপনি যদি কখনো আমাকে চ্যালেঞ্জ করেন, তখন আমাকে তো অবশ্যই প্রমাণ দিতে হবে। অন্তত 80% নিশ্চিত না করলে আমরা কিন্তু কাউকে মামলাতে যাচ্ছি না। আমাদের কাজ হচ্ছে ট্রাফিকের ব্যাপারে একটা অ্যাওয়ারনেস তৈরি করা। মে মাসের প্রথম সপ্তাহে 200-র বেশি মামলা করেছে এআই ভিত্তিক এই প্রযুক্তি। সিগন্যাল না মেনে গাড়ি চালানোই যেন এক অলিখিত নিয়মে পরিণত হয়েছে রাজধানীর রাস্তায়, যেখান থেকে পরিত্রাণ পেতে নতুন ট্রাফিক সিস্টেম কার্যকর ভূমিকা রাখতে পারে। সংশ্লিষ্টরা বলছেন, নতুন এই প্রযুক্তির মাধ্যমে কমবে সিগন্যাল ভাঙার প্রবণতা। নিবিড় সাহা, স্টার নিউজ, ঢাকা। দেখছেন স্টার নিউজ প্রাইম, ফিরছে একটু পরেই। দেখছেন স্টার নিউজ প্রাইম। দেশের আর্থিক খাতকে সঠিক পথে পরিচালনায় ব্যাংক রেজুলেশন আইন প্রয়োজন, তবে এটি কোনো দাতা সংস্থার শর্তে নয়, বরং সরকারের নিজস্ব উদ্যোগে করা হচ্ছে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী। সন্ধ্যায় সচিবালয়ে অর্থমন্ত্রীর সঙ্গে বৈঠক করেন বিশ্বব্যাংকের দক্ষিণ এশিয়া অঞ্চলের ভাইস প্রেসিডেন্ট জোহান্স ঝাট। প্রায় 1 ঘণ্টার বৈঠক শেষে অর্থমন্ত্রী জানিয়েছেন, ব্যাংক রেজুলেশন কার্যকর করতে যা যা প্রয়োজন বর্তমান সরকার তা করবে। ব্যাংক খাতকে আরও শক্তিশালী এবং শৃঙ্খল কাঠামোয় আনতে এই আইন করার সিদ্ধান্ত নিয়েছে সরকার। জানিয়েছেন, বিশ্বব্যাংকের প্রতিনিধি দলের সঙ্গে আলোচনা হয়েছে নতুন ঋণ সহায়তা নিয়েও। পাশাপাশি আগামী বাজেটে বিশ্বব্যাংকের সম্ভাব্য সহায়তার বিষয়েও উঠে আসে। তবে বৈঠক শেষে বিশ্বব্যাংকের প্রতিনিধি দলের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে কোনো বক্তব্য দেওয়া হয়নি। আমরা তো ব্যাংক রেজুলেশন করেই তো ব্যাংকিং সেক্টরকে আগে নিয়ে যেতে হবে, তাই না? এটা তো তাদের শর্তের কোনো বিষয় নাই, এটা হচ্ছে আমাদের বিষয়। এবং ব্যাংক রেজুলেশন সম্বন্ধে আমাদের সিদ্ধান্ত আছে এবং এখানে প্রয়োজনীয় কি যা যা করার আমাদের পক্ষ থেকে করা হবে। এটা কন্ডিশনাল কোনো ব্যাপার নেই। চলতি অর্থ বছর শেষ হওয়ার আগেই রেকর্ড গড়েছে রেমিটেন্স। অর্থ বছরের জুলাই থেকে 9 মে পর্যন্ত ইতিহাসের সর্বোচ্চ $30.36 বিলিয়ন রেমিটেন্স এসেছে বাংলাদেশে। বাংলাদেশ ব্যাংকের তথ্য বলছে, এর আগে গত 2024-25 অর্থ বছরে দেশের রেমিটেন্স এসেছিল $30.32 বিলিয়ন। এবার অর্থ বছর শেষ হওয়ার 1.5 মাস আগেই সে রেকর্ড ভেঙেছে।
রোববার কেন্দ্রীয় ব্যাংক জানিয়েছে চলতি মে মাসের প্রথম 9 দিনেই প্রবাসী আয় এসেছে $102 কোটি, আর গেল এপ্রিল পর্যন্ত দেশে আসা রেমিটেন্সের পরিমাণ $29.3 বিলিয়ন। এনবিআর সহ সরকারি বিভিন্ন সংস্থার হয়রানি থেকে মুক্তি চাইলেন রেস্তোরাঁ ব্যবসায়ীরা। তাদের অভিযোগ, মাঠ পর্যায়ে চরম হয়রানির শিকার হতে হচ্ছে ব্যবসায়ীদের। একই সঙ্গে লাইসেন্স জটিলতা আর আমলাতান্ত্রিক ভোগান্তি এড়াতে ওয়ান স্টপ সার্ভিস চালু সহ 11 দফা দাবি জানিয়েছে বাংলাদেশ রেস্তোরাঁ মালিক সমিতি। ব্যবসা করতে সিটি কর্পোরেশন, রাজুক, ফায়ার সার্ভিস সহ প্রায় 12টি দপ্তরে আলাদাভাবে ধর্ণা দিতে হচ্ছে রেস্তোরাঁ উদ্যোক্তাদের। একটি রেস্তোরাঁ চালু করতে গিয়ে এই দীর্ঘসূত্রিতা ও আমলাতান্ত্রিক জটিলতায় নাকাল এ খাতের ব্যবসায়ীরা। একই সঙ্গে দ্রব্যমূল্য বৃদ্ধি ও জ্বালানি সংকটে বাড়ছে উৎপাদন খরচ আর কমছে ক্রেতা। সব মিলিয়ে বন্ধ হওয়ার পথে শত শত প্রতিষ্ঠান। এমন পরিস্থিতিতে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে সংবাদ সম্মেলন করে 11 দফা দাবি জানিয়েছে বাংলাদেশ রেস্তোরাঁ মালিক সমিতি। এই সংকট থেকে উত্তরণে ওয়ান স্টপ সার্ভিস চালুর পাশাপাশি বাজেটে ভ্যাট ট্যাক্স কমানোর জোরালো দাবি জানান তারা। রেস্তোরাঁ ব্যবসা পরিচালনায় ওয়ান স্টপ সার্ভিসের দ্রুত বাস্তবায়ন, আগামী অর্থ বছরে বাজেট, ভ্যাট ও ট্যাক্সের হার সহনীয় মাত্রায় রেখে এর পরিধি বাড়ানো, রেস্তোরাঁ সেক্টরকে শিল্প ঘোষণার বাস্তবায়ন করতে হবে। কর্পোরেট কোম্পানিগুলোর সিন্ডিকেটের কারণে দাম বাড়লেও এলপি গ্যাসের সংকটে ধ্বংসের মুখে দেশের রেস্তোরাঁ শিল্প। তাই ব্যবসায়ী নেতাদের দাবি, লাইনের গ্যাসের নতুন সংযোগ পুনরায় চালু করতে হবে। এলপিজি সংকটের দ্রুত সমাধান এবং লাইনের গ্যাস নতুন সংযোগ পুনরায় চালু করা, বিভিন্ন দপ্তরে অভিযানের নামে রেস্তোরাঁ মালিকদের হয়রানি বন্ধ সহ অভিযান পরিচালনায় ব্যবসায়ী প্রতিনিধি অন্তর্ভুক্তি করা। দাবি পূরণ না হলে রেস্তোরাঁ খাত চরম সংকটে পড়বে জানিয়ে সংগঠনটির নেতারা বলেন, ঠিকভাবে ব্যবসা করতে না পারলে হোটেল রেস্তোরাঁয় খাবারের দাম সাধারণ মানুষের নাগালের বাইরে চলে যাবে। ফাহিম ইউসুফ, স্টার নিউজ, ঢাকা। হেয়ারকাট বাতিল, পূর্ণ আমানত এবং মুনাফা ফেরত এবং স্বাভাবিক ব্যাংকিং কার্যক্রম চালুর দাবিতে রাজশাহীতে মানববন্ধন করেছেন একীভূত করা 5টি ব্যাংকের গ্রাহক এবং আমানতকারীরা। শনিবার সকালে নগরীর অলকার মোড়ে চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ ভবনের সামনে এই মানববন্ধনের আয়োজন করে রাজশাহী বিভাগের বাংলাদেশ ব্যাংক ভুক্তভোগী আমানতকারী অ্যাসোসিয়েশন। মানববন্ধনে অংশ নেওয়া গ্রাহকরা জানিয়েছেন, আমানতের অর্থ উত্তোলনে নানা সীমাবদ্ধতা আরোপের পাশাপাশি হেয়ারকাট নামে একটি প্রক্রিয়ায় জমাকৃত টাকার নির্দিষ্ট অংশ কেটে রাখার যে সিদ্ধান্ত নেওয়া হয়েছে তা গ্রাহকদের জন্য অমানবিক এবং বৈষম্যমূলক। এ সময় 2026 সালের জন্য ঘোষিত 9 থেকে 9.5% মুনাফার হার প্রত্যাহারের দাবি জানিয়েছেন তারা। মানববন্ধন শেষে এক্সিম ব্যাংকের প্রশাসকের কাছে স্মারকলিপি দেওয়া হয়। পরে শান্তিপূর্ণভাবে কর্মসূচি শেষ হয়। আন্তর্জাতিক খবর। যুদ্ধবন্ধে যুক্তরাষ্ট্রের দেয়া প্রস্তাবের জবাব দিয়েছে ইরান। শান্তি আলোচনার মধ্যস্থতাকারী পাকিস্তানের মাধ্যমে ওয়াশিংটনের কাছে পৌঁছেছে তাদের প্রস্তাব। তবে জবাবে কি বলা হয়েছে সে ব্যাপারে বিস্তারিত কিছু এখনও জানা যায়নি। ইরানের রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম ইরনা এ তথ্য জানিয়েছে। এর আগে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই বলেছিলেন, যুক্তরাষ্ট্রের প্রস্তাব পর্যালোচনা করছে ইরান। সিদ্ধান্ত চূড়ান্ত হলেই তা ট্রাম্প প্রশাসনের কাছে পাঠানো হবে। চলতি সপ্তাহেই যুদ্ধ বন্ধে একটি প্রস্তাব পেশ করে ওয়াশিংটন। 1 পৃষ্ঠার ওই খসড়াকে মেমোরেন্ডাম অব আন্ডারস্ট্যান্ডিং বলে অভিহিত করা হচ্ছিল। ওই খসড়ায় ছিল হরমুজ প্রণালীর নিয়ন্ত্রণ, ইরানের ইউরেনিয়াম মজুদ এবং দেশটির উপর নিষেধাজ্ঞা শিথিলের মতো বিষয়গুলো। ভারতের তামিলনাড়ু রাজ্যের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন থালাপতি বিজয়। চেন্নাইয়ের নেহরু স্টেডিয়ামে জমকালো আয়োজন শেষে শপথের আনুষ্ঠানিকতা শেষ হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জাতীয় কংগ্রেসের রাজনীতিক এবং লোকসভার বিরোধী দলীয় নেতা রাহুল গান্ধী। ছিলেন বিজেপির রাজ্য পর্যায়ের শীর্ষ নেতারাও। মুখ্যমন্ত্রীর চেয়ারে বসেই 200 ইউনিট বিদ্যুৎ পর্যন্ত বিদ্যুৎ বিল মৌকুফ এবং নারীদের নিরাপত্তায় বিশেষ টাস্ক ফোর্স গঠনের আদেশে সই করেছেন থালাপতি। ইতিহাস গড়লেন চলচ্চিত্র থেকে রাজনীতিতে আসা তামিল ছবির নায়ক থালাপতি বিজয়। চেন্নাইয়ের নেহরু স্টেডিয়ামে হাজারো মানুষের এই উপস্থিতি থালাপতির অবিস্মরণীয় বিজয়ের জন্য। স্থানীয় সময় সকাল 10টায় জাতীয় সঙ্গীতের মধ্য দিয়ে শুরু হয় শপথের আনুষ্ঠানিকতা। থালাপতি বিজয়কে আমন্ত্রণ জানানো হয় শপথ গ্রহণের জন্য।
নতুন মুখ্যমন্ত্রীকে শপথ পড়ান গভর্নর রাজেন্দ্র বিশ্বনাথ আর্লেকার। প্রথমে নিজের মাতৃভাষা ও পরে রাষ্ট্রীয় ভাষা হিন্দিতে শপথ পাঠ করেন তিনি। শপথ শেষে জনতার উচ্ছ্বাসে যেন ভেঙে পড়ে পুরো স্টেডিয়াম। অনুষ্ঠানে অতিথি হিসেবে বিজয়ের পাশে ছিলেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী, ছিলেন বিজেপি সহ অন্যান্য দলের নেতারাও। একে একে শপথ পড়ানো হয় থালাপতির দল টিভিকের মন্ত্রিসভা সদস্যদেরও। পরে দেয়া এক ভাষণে তার প্রতি আস্থা রাখার জন্য তামিলনাড়ুর জনগণ ও দলের নেতাকর্মীদের প্রতি কৃতজ্ঞতা জানান থালাপতি। এরই মধ্যে তামিলনাড়ুর নতুন মুখ্যমন্ত্রী থালাপতিকে শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। মুখ্যমন্ত্রীর চেয়ারে বসেই 3টি জরুরি নির্দেশনায় সই করেন থালাপতি বিজয়। 200 ইউনিট পর্যন্ত বিনামূল্যে বিদ্যুৎ, নারীদের নিরাপত্তায় টাস্ক ফোর্স ও মাদক নির্মূলে বিশেষ অভিযান, যা কার্যকর হচ্ছে শিগগিরই। থালাপতির এই সরকার গঠন সহজ ছিল না। একক দল হিসেবে তার দল টিভিকে পায় 160টি আসন। সরকার গঠনের জন্য দরকার ছিল 118টি। শুক্র ও শনিবার দুদিনের তুমুল নাটকীয়তা শেষে কংগ্রেস, বামফ্রন্ট, মুসলিম লীগ সহ 5টি দলকে জোটে টানার মধ্য দিয়ে 120টি আসন নিশ্চিত করে টিভিকে। ইশতিয়াক হোসেন, স্টার নিউজ। বহুল আলোচিত ইউএফও বা আনআইডেন্টিফাইড অবজেক্ট সংক্রান্ত বেশ কিছু নথি প্রকাশ করেছে যুক্তরাষ্ট্রের সামরিক দপ্তর পেন্টাগন। সম্প্রতি প্রকাশ করা 160টি নথিতে আছে আকাশে দৃশ্যমান অজ্ঞাত বস্তু সম্পর্কিত ভিডিও এবং ছবি। পেন্টাগন বলছে, গেল 80 বছর ধরে ইউএফও বা অজ্ঞাত বস্তু সম্পর্কে যা শোনা যাচ্ছে তা নিয়ে স্বচ্ছতা নিশ্চিতের স্বার্থেই এই নথি প্রকাশ করা হয়েছে। ইউএফও বা আনআইডেন্টিফাইড অবজেক্ট বা আকাশে দেখতে পাওয়া অজ্ঞাত বস্তু। গেল 80 বছর ধরে ইউএফওর গল্প শুনছে মানুষ। ভিন গ্রহের কোনো উন্নত সভ্যতা আর তার সম্ভাব্য প্রাণীরাই সেই অজ্ঞাত বস্তুর ধারক বাহক। এ নিয়ে কত গল্প, উপন্যাস, সায়েন্স ফিকশন। পেন্টাগনের প্রকাশ করা 160টি নথিতে আছে ভিডিও, ছবি ও গোয়েন্দা রিপোর্ট। 1940-এর দশকের সামরিক রিপোর্ট থেকে শুরু করে সাম্প্রতিক ড্রোন ও সামরিক বিমানের রহস্যময় বর্ণনা। পেন্টাগন বলছে এটি প্রথম ধাপের প্রকাশ, এরপরও আরও আসছে। সবচেয়ে আলোচিত ঘটনাটি হল 1969 সালে চাঁদের মাটিতে পা রাখার পর নভোচারী বাজ অলড্রিন একটি উজ্জ্বল বস্তু দেখেন। পরের ঘটনাটি 1972 সালে অ্যাপোলো 17-এর তোলা ছবিতে ত্রিভুজ আকৃতির 3টি আলোকবিন্দু ধরা পড়ে। 2025 সালের একটি সামরিক অভিযানের নথিতে বলা হয়েছে যুক্তরাষ্ট্রের একটি সামরিক বিমান পাহাড়ি এলাকায় একটি অত্যন্ত উত্তপ্ত গোলক বা সুপার হট অর্ব এর মুখোমুখি হয়। গোলকটি দ্রুত গতিতে ছুটে যায়, পরে সেটি 2 ভাগে বিভক্ত হয়ে আরও ছোট ছোট বস্তুর সৃষ্টি করে। সামরিক অভিযানের পাইলটরা সেই গতি ছুঁতে পারেননি। গ্রিস, ইরাক, জাপান, সংযুক্ত আরব আমিরাত, তাজিকিস্তান ও মার্কিন সামরিক ঘাঁটির আকাশে রহস্যময় বস্তুর উপস্থিতির তথ্য এসেছে। কোথাও গোলাকার বস্তু, কোথাও কমলা রঙের আলো, কোথাও উড়ন্ত চাকতি, কিন্তু কোনো ক্ষেত্রেই ভিন গ্রহের কোনো প্রাণীর উপস্থিতি মেলেনি। এই নথি প্রকাশের পেছনে বড় ভূমিকাটি প্রেসিডেন্ট ট্রাম্পের। গেল ফেব্রুয়ারিতেই এই সংক্রান্ত নথি প্রকাশ করতে সরকারি সংস্থাগুলোকে নির্দেশ দেন তিনি। ট্রাম্প দাবি করেন, আগের সরকারগুলো তথ্য গোপন করেছে, কিন্তু তার প্রশাসন স্বচ্ছতা চায়। সামাজিক মাধ্যমে ট্রাম্প লিখেছেন, হ্যাভ ফান অ্যান্ড এনজয়। বিশেষজ্ঞরা বলছেন, প্রকাশিত নথিগুলোর বেশিরভাগই পুরনো এবং নানাভাবেই গণমাধ্যমে প্রকাশিত। প্রশ্ন উঠেছে, তাহলে কেন এখন এই নথি প্রকাশ? ইরান ইসরায়েল উত্তেজনা, মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের ভূমিকা, অভ্যন্তরীণ ও বিশ্ব রাজনীতিতে ট্রাম্পের কোণঠাসা হবার এই সময় ইউএফও ফাইলসকে সন্দেহের চোখে দেখছেন বিশ্লেষকরা। আল জাজিরা বলছে, যুদ্ধ ও কূটনৈতিক ব্যর্থতা থেকে জনগণের নজর সরাতেই ট্রাম্পের হ্যাভ ফান অ্যান্ড এনজয়ের এই আহ্বান। ইশতিয়াক হোসেন, স্টার নিউজ। এই ছিল স্টার নিউজ প্রাইমে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ।